আজকের গল্প সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের লেখা ক্যানাইন কানেকশন। মেয়েরা যখন র্যাম্পে হাঁটে তাদের ওপর জোরালো আলো ফোকাস করা থাকে পিছন দিকটায়। দর্শকদের চোখের আড়ালে এসে পড়লে আলো কমে আসে। সেখানে কয়েকটা ছোট ছোট খুপড়ি ঘর, মডেল মেয়েদের পোশাক বদলানোর জন্য। ফ্যাশন শো শেষ হওয়ার পর সবাই যখন ফিরে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে, হেয়ার ড্রেসার পারমিতা আহুজাকে 5 নম্বর ঘরটা ঢুকতে দেখেছিল। তখন 5 নম্বরে কেউ ছিল কিনা পারমিতা জানে না। থাকলেই বা কি, একটা ফ্যাশন শো অ্যারেঞ্জ করা কি কম পরিশ্রমের কাজ? ডিজাইনার সাহেব তো পোশাকের নকশা দিয়েই খালাস। আহুজা হলো ইভেন্ট ম্যানেজার। সেই মাথার গাম পায়ে ফেলে যাবতীয় জোগাড়যন্ত্র করে শোটা নামায়। ডিজাইনার সাহেব ব্যস্ত মানুষ। একবার কোনো ক্রমে দুটো মেয়ের কোমর জড়িয়ে কয়েক কদম হেঁটে কেতামাফিক একটা বাও করে কেটে পড়েন। বাকিটা আহুজা সামলে নেয়। তাই দিনের শেষে আহুজা যদি অল্প স্বল্প মাল টানে, কোনো মডেলের সঙ্গে হালকা ফষ্টি নষ্টি টাইম পাস করতে চায়, তাতে থোড়াই মহাভারত অশুদ্ধ হয়? শরীর ও মনের ওইটুকু আরাম তো তার প্রাপ্য। হাজার হোক সেই তো মেয়েগুলোকে ভাড়া করে নিয়ে আসে। পারমিতা তেমন গা করেনি, কিন্তু 8 ঘন্টা 45 মিনিট পেরিয়ে যাবার পরেও যখন 5 নম্বর খুপড়ি ঘরের দরজা খুলল না, তখন সবাই উদ্বিগ্ন হয়েছিল। আহুজা ড্রাইভার সাধন এসে খোঁজ নিয়েছিল সাহেব কখন যাবেন। সাহেবকে নিউ টাউনে নামিয়ে তাকে আবার সোদপুর ফিরতে হবে। ফাইফরমাস খাটিয়ে কাম বাউন্সার বিজয় 5 নম্বরের দরজা ঠেলেছিল, খোলেনি। নক করেছিল, ভেতর থেকে উত্তর আসেনি। পারমিতা, আহুজার চেলা জিতু, হলের এসি মেনটেনেন্স স্টাফ, লাইটের লোকজন, 2-4 জন মেয়ে যারা তখনও ফেরার রাস্তা ধরেনি, 5 নম্বর খুপড়ির সামনে এসে জড়ো হতে শুরু করেছিল। সবাই মিলে গলা তুলে ডেকেও যখন আহুজার সাড়া পাওয়া গেল না, তখন সাধন আর বিজয় একসঙ্গে দরজায় কাঁধ লাগিয়েছিল। সস্তা কাঠের পুরনো দরজা, জং ধরা কবজা, তাদের ধাক্কা সহ্য করতে পারেনি। ভেঙে পড়তেই একটা ধূসর রঙের জন্তু দরজা ডিঙিয়ে ভিড়ের পাশ কাটিয়ে দৌড়ে গিয়েছিল। কুকুর নাকি শেয়াল বুঝে ওঠার আগেই প্রাণীটা বেমালুম হাওয়া হয়ে গিয়েছিল। রাস্তার কুকুর হলে একরকম, মডেল মেয়েদের জন্য আনা খাবারের প্যাকেটের মোগলাই আর মাংস চাপের আমিষ গন্ধ পেয়ে থাকবে হয়তো, কখন হয়তো ঢুকে বসেছিল। কিন্তু শহরের মাঝখানে শেয়াল আসবে কোথা থেকে? জন্তুটার গায়ের লোমের ঘনত্ব দেখে অবশ্য নেড়িকুত্তা বলে মনে হয়নি, কিন্তু তখন কুকুর শিয়ালের সূক্ষ্ম পার্থক্য নিয়ে মাথা ঘামানোর মতো সময় ছিল নাকি কারো? সবাই উজিয়ে পড়ে দেখছিল ভিতরে কাউচে আহুজা কাত হয়ে পড়ে আছে, ঘরে আর কেউ নেই। পুলিশকে খবর দিতেই হতো, কারণ আহুজার ঘাড়ের কোণে, গলায় আঁচড়ের দাগ, ঠেলে বেরিয়ে আসা চোখে লেগে থাকা আতঙ্ক দেখেই বোঝা যাচ্ছিল সে আর সাধনের সাথে নিউ টাউনে ফিরতে পারবে না, তাকে নিমতলায় যেতে হবে। পুলিশ এলো ঘন্টাখানেক পরে। তারা নাকি জ্যামে আটকে পড়েছিল। এসেই নিয়ম মতো হম্বিতম্বি শুরু করে দিল। যারা তখনও বসেছিল বুঝে গেল রাতটা পেটে বোমা মেরে এই হতভাগা জায়গাটাতেই কাটাতে হবে। তারা এদিক ওদিক যে যার মতো চেয়ার টেয়ার জোগাড় করে সেট হয়ে গেল। তদন্তের ভারপ্রাপ্ত অফিসারটির বয়সে 40-এর দোরগোড়ায়, নাম কি যেন মুখার্জি, জিতু মুখার্জি বাবু করতে করতে পেছন পেছন ঘুরছিল। পুলিশ আহুজার বডি পোস্টমর্টম করতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলো। খানতেনেক সিসিটিভি ক্যামেরা খুপড়িগুলোর সামনে বসানো আছে কে কোথায় যাচ্ছে নজরদারি করার জন্য, কিন্তু সেগুলো আদৌ কাজ করে কিনা তাই নিয়ে মনে হয় কারো খুব একটা মাথা ব্যথা ছিল না। পুলিশের তাড়ায় মাঝরাতে হুলুস্থুল বেঁধে গেল। লোকজন ডেকে সেই রেকর্ডিং উদ্ধার হলে মুখার্জি বাবু 3 নম্বর খুপড়িতে চেয়ার টেবিল টেনে সরকারি ল্যাপটপে ফুটেজ দেখতে থাকলেন। সাদা মাটা ক্যামেরার রেকর্ডিংও তথৈবচ, মাঝে মাঝেই ছবি ঝাপসা হয়ে যাচ্ছে। আহুজাকে 5 নম্বরে ঢুকতে দেখা গেল। তার হাতে সম্ভবত মদের বোতল।
রেকর্ডিং খানিকটা পিছিয়ে নিয়ে দেখা গেল 5 নম্বর খুপড়িতে একটা মেয়েও ঢুকেছিল। সময়টা শো শেষ হয়ে যাওয়ার পরের, কিন্তু তার মুখ দেখা গেল না, মুখের জায়গাটায় অন্ধকার। মুখার্জিবাবু জানতে চাইলেন, মডেলরা কি আজ কোনো মাস্ক পরেছিল? জিতু আগ বাড়িয়ে বলল, স্যার, আজ শোয়ের নাম ছিল ক্যানাইন কানেকশন। ডিজাইনার সাহেবের আজব খেয়াল, আজ মডেলরা মুখে শিয়াল, নেকড়ে, জংলি কুকুর এইসব জন্তু জানোয়ারের মাস্ক লাগিয়ে র্যাম্পে হেঁটেছিল। তাদের কস্টিউমও থিম অনুযায়ী ডিজাইন করা হয়েছিল। আটো সাটো গাঢ় রঙের পোশাক পরেছিল সবাই। একজনকে অন্যজনের থেকে আলাদা করে চেনাই যাচ্ছিল না। জিতু পারমিতাকে ডাকলো, যদি চিনতে পারে মেয়েটাকে। মেয়েটার হাঁটার ভঙ্গি দেখে পারমিতার মনে হলো দীপা। ছোটখাটো চেহারা, খুরখুরিয়ে চলে, দীপাই যেন। কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারল না। শো খতম হয়ে যাওয়ার পর সে আর দীপাকে দেখেনি, হয়তো তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। অনেক দূর যায় মেয়েটা, সেই ভদ্রেশ্বর না কোথায় বাড়ি, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কতকটা পেটের দায়ে এই মডেলিং এর কাজে নেমেছে। পারমিতা দীপার নামটা বলতে গিয়েও বলল না। মুখার্জিবাবু ভুরু কুচকে বসেছিলেন। মেয়েটাকে 5 নম্বর ঘরে ঢুকতে দেখা গেছে, কিন্তু বেরোতে দেখা যায়নি। অথচ সবাই হলফ করে বলছে দরজা যখন ভাঙা হয় তখন মেয়েটা ভেতরে ছিল না, কেবল আহুজার ডেড বডি পড়েছিল। দরজা ভেতর থেকে লক করা ছিল। মেয়েটা কি তাহলে উবে গেল? এত বছর পুলিশের চাকরির অভিজ্ঞতায় মুখার্জিবাবু জানেন, সব আপাত অসম্ভব ঘটনার একটা সমান্তরাল যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকে। পুলিশের কাজ হলো সে ব্যাখ্যাটা খুঁজে বের করা। মেয়েটার বেরোনোর সময় হয়তো ক্যামেরা বিগড়েছিল, কিংবা কম্পিউটারে রেকর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল, বলা যায় না। আজ এরা পুলিশের হুড়ো খেয়ে কম্পিউটার ঝেড়ে ঝুড়ে রেকর্ডিং বের করেছে হয়তো, না হলে 7 জন্মে তাতে হাত পড়ে কিনা সন্দেহ। এমন তো নয় মেয়েটা ভেতরেই ছিল, দরজা ভাঙার পর উত্তেজনার বশে কেউ লক্ষ্য করেনি মেয়েটা টুক করে ভিড়ে মিশে গিয়েছিল। সব মডেলরাই একরকম পোশাক পরেছিল বলছিল না ছেলেটা। যারা যারা শোতে উপস্থিত ছিল, মুখার্জি সাহেব জিতুর কাছে তাদের নাম ঠিকানার একটা লিস্ট চাইলেন। কাল তাদের একটু নেড়ে চেড়ে দেখতে হবে, মুখ ফসকে কেউ কিছু বলে বসে কিনা, কিংবা বোকার মতো কোনো গাড়ল গা ঢাকা দেওয়ার উপক্রম করছে কিনা। আর একটা ব্যাপার মুখার্জি বাবুকে জ্বালাচ্ছে, আহুজার গলায় আঁচড়ের দাগ। এই শোটার ক্যানাইন কানেকশন ঘটনাটা যেন চেনা চেনা ঠেকছে। কয়েক মাস আগেও আর একটা খুনের ঘটনায়। মুখার্জি বাবু সঠিক মনে করতে পারলেন না, ভাবলেন লালবাজারে ফিরে গিয়েই ফাইল ঘাঁটতে হবে। বিকেলবেলা বাড়িতে পুলিশ এসেছিল, তেমন সিরিয়াস কিছু নয়। লালবাজারের নির্দেশে লোকাল থানা থেকে এনকোয়ারি করার জন্য এসেছিল, সামান্য কিছু জিজ্ঞেস করে চলে গিয়েছে। কাল রাত্রিরে দীপা কখন ফিরেছে, আহুজার অপঘাত মৃত্যুর খবর পেয়েছে কিনা, এইসব আর কি। ভাই বাড়িতে ছিল না, টিউশন পড়তে গিয়েছিল। মা খুব ভয় পেয়ে গিয়েছিল। বাবা চলে যাওয়ার পর থেকে দৈনন্দিনের বাইরে কিছু ঘটলেই মায়ের প্যানিক অ্যাটাক হয়। মাকে শান্ত করতে খানিকটা সময় গেল। ভাই মুখ কালো করে ফিরল। মুখরোচক খবর দেওয়ার লোকের তো অভাব নেই পাড়ায়। ছেলেটা যত বড় হচ্ছে ততই রামগরুরের ছানা হয়ে যাচ্ছে। সরাসরি কিছু বলে না, কিন্তু হাবে ভাবে বুঝিয়ে দেয় দিদির পেশা নিয়ে সে মোটেই খুশি নয়। অথচ দীপার উপার্জন ছাড়া সংসার চলে না, তাই চুপ করে থাকে মা ভাই দুজনে। দীপারই কি ছাই ভালো লাগে? লোকের হাতে পায়ে ধরে কাজ জোগাড় করতে হয়, তাও ছুটকো ছাটকা খুচরো কাজ, সিরিয়ালে সাইড রোল, সস্তার মডেলিং। এই কাজ দিয়েই তারা মনে করে মাথা কিনে নিয়েছে। এই লাইনে চেনা জানা রেফারেন্স ছাড়া কাজ পাওয়া শক্ত। দীপাকে কজনই বা চেনে? তাছাড়া ইন্ডাস্ট্রিতে ভালো লোক যেমন আছে, মন্দ লোকও কিছু কম নেই। কাজ দেওয়ার বিনিময়ে সুবিধা নিতে চায়, চোখ দিয়ে শরীর চাটে, একা পেলে জোর করে গায়ে হাত দিতে চায়। কমাস আগে একটা ফালতু সিরিয়ালের ততোধিক ফালতু কাস্টিং ডিরেক্টর বিপ্লব বাগচি ঘাড়ের ওপর হামলে পড়েছিল। গতকাল আহুজা 5 নম্বর খুপড়িতে আহুজা ঢুকতেই তার নিঃশ্বাস থেকে উড়ে আসা অ্যালকোহলের গন্ধ পেয়েছিল দীপা। আয়নার সামনে বসে মুখের মেকআপ তুলছিল।
ঘাড় ঘুরিয়ে দেখেছিল আহুজা টলমলো পায়ে তার দিকে এগিয়ে আসছে। তার ঝুলে পড়া চোয়াল, ঈষৎ হা করে থাকা মুখ, ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে আসা লালার দাগ দেখেই দীপার মাথায় আগুন জ্বলে উঠেছিল। দীপা জানে না কিভাবে কি হয়। এই সব সময়ে তার শরীরের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। তার জিন বদলে যায়, হাতের নখ লম্বা হতে থাকে, সদন্ত বেরিয়ে আসে। আহুজা বোধহয় তার চেহারাটা বদলে যেতে দেখেছিল, না হলে ওই রকম ভয় পাবে কেন? বেচারা সম্ভবত হার্ট ফেল করেই মরল। সন্ধে পেরিয়ে গেছে অনেকক্ষণ। কদিন পরেই কালী পুজো। অবরে সবরে কালী ঠাকুরের ছবির সামনে হাত জোর করে দাঁড়ায় না এমন নয়, কিন্তু কানের গোড়ায় দুমদাম পটকা ফাটানো দীপা একদম সহ্য করতে পারে না। জানালা দরজা বন্ধ করে নিজের ঘরে বসেছিল, উঠে আলোটা পর্যন্ত জ্বালায়নি। মা দরজা ঠেলে ঢুকলো, সুইচ টিপে আলো জ্বেলে দিয়ে বলল, কি ভূতের মতো অন্ধকারে বসে আছিস দীপু? চা খাবি? দীপার অসুবিধা হচ্ছিল না, বেশ দেখতে পাচ্ছিল চারপাশ। চোখের ওপর হাত চাপা দিয়ে বলল, মা আমাকে একটু একা থাকতে দাও। মা কি বুঝল কে জানে, চলে গেল। দীপা ভাবছিল বিপ্লব বাগচির খুনের সঙ্গে আহুজার রহস্যময় মৃত্যুর যোগাযোগ আছে কিনা পুলিশকে খুঁজে দেখবে, কিছু প্রমাণ করতে পারবে। মনে হয় না। সদর দরজায় কলিং বেল বাজলো। পুলিশ এলো নাকি আবার এত তাড়াতাড়ি? দীপা ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখল। তার চোখের মনির রং বদলাচ্ছে, গাঢ় কালো রং পাল্টে ঘোলাটে বাদামি, হালকা হতে হতে মিশরের মরুভূমির বালি রং। আত্মরক্ষার প্রক্রিয়াটা শুরু হচ্ছে। দীপা নিজেকে সংযত করল। এখনই বিচলিত হবার মতো কিছু হয়নি। এই বদলটা তার রক্ষা কবচ, লুকিয়ে রাখা অস্ত্র। শুধুমাত্র যখন আক্রান্ত হবে তখনই, অন্য সময় লোকচক্ষুর আড়ালে থাকাই ভালো। দীপা ঘুরে বসল। ফ্যানের হাওয়ায় দেওয়াল ক্যালেন্ডারে মা কালী দুলছেন। তার হাতের মুঠোয় রক্ত বীজের কাটা মুন্ডু থেকে রক্ত ঝরছে। একটা শিয়াল নিচে দাঁড়িয়ে জিভ বের করে রক্ত খাচ্ছে। বাগচি মরেছে, আহুজা মরেছে, বেশ হয়েছে। দীপার মনে বিন্দু মাত্র অনুশোচনা নেই। সে দেবীর ছবির দিকে তাকিয়ে মনে মনে বললে, মাগো, এই পোড়া দেশের ঘরে ঘরে মেয়েদের আমার মতো জিন বদলাবার ক্ষমতা করে দাও মা। শুনবেন, কেমন লাগলো জানাবেন।